আজকে আমরা বাংলা সাহিত্যের এমন একজন মানুষের কথা বলবো যিনি শুধু গল্প লেখেননি, রীতিমতো আস্ত জগৎ তৈরি করেছেন। হ্যাঁ, চলুন আজ প্রেমেন্দ্র মিত্রের সেই জগৎ তৈরির কারখানার অন্দরে একবার ঢু মারা যাক। আচ্ছা, একবার চোখ বন্ধ করে ভাবুন তো। একদিকে একজন হিরো যে লড়ছে বায়ো ইঞ্জিনিয়ার পোকামাকড়ের বিরুদ্ধে, আর অন্যদিকে আরেকজন ডিটেকটিভ যিনি খুনের মতো জটিল রহস্যের সমাধান করছেন কি দিয়ে জানেন? যাচ্ছে তাই সব কবিতা আওড়ে। দুটো একেবারে আলাদা জগৎ, তাই না? কিন্তু আসল মজাটা হলো এই দুটো অবিশ্বাস্য জগতের স্রষ্টা কিন্তু একজনে। তিনি আর কেউ নন, তিনি হলেন প্রেমেন্দ্র মিত্র, বাংলা সাহিত্যের একজন আধুনিকতাবাদী বিদ্রোহী, যিনি সেই সময়ে যা কিছু পুরনো, যা কিছু গতানুগতিক, তার বিরুদ্ধে যেন একাই একটা যুদ্ধ ঘোষণা করেছিলেন। আর তার সেই যুদ্ধটাই একটা গোটা সাহিত্যিক আন্দোলনকে পথ দেখিয়েছিল। চলুন সেই সময়ের গল্পটাই একটু শুনে আসি। সময়টা ছিল ১৯৩০-এর দশক। বাংলা সাহিত্য তখন একটা বিরাট বদলের মুখে দাঁড়িয়ে। একদিকে রবীন্দ্রনাথের প্রভাবে প্রভাবিত প্রতিষ্ঠিত প্রবীণ লেখকেরা, আর অন্যদিকে একদল তরুণ তুর্কি যাদের মাথায় নতুন কিছু করার জেদ। তারা সবকিছু ভেঙে নতুন করে গড়তে চান। এই তরুণদের বিদ্রোহের মুখপত্রের নামই ছিল কল্লোল। মানে এটা ছিল পুরনো আর নতুনের মধ্যে একটা সরাসরি সংঘাত। আর এই যে নতুনদের ঝড়, তার একেবারে কেন্দ্রে ছিলেন প্রেমেন্দ্র মিত্র। কালি ও কলমের মতো পত্রিকার সম্পাদক হিসাবে তার লক্ষ্যটা ছিল একদম পরিষ্কার। তিনি বাংলা সাহিত্যকে তথাকথিত কোমলতা আর অতিরিক্ত রোম্যান্টিকতার ঘেরাটোপ থেকে বের করে আনতে চেয়েছিলেন। তার উদ্দেশ্য ছিল এমন লেখা যা হবে কঠিন, বাস্তববাদী আর একেবারে আজকের দিনের মতো নতুন। আর এই নতুন ভাবনার বিস্ফোরণ থেকেই জন্ম নিল বাংলা সাহিত্যের দুটো অমর চরিত্র। এমন দুটো চরিত্র যারা যেন দুটো ভিন্ন গ্রহের বাসিন্দা। আসুন প্রেমেন্দ্র মিত্রের সেই দুই জগতে একবার ডুব দেওয়া যাক। প্রথমে আসা যাক ঘনাদার কথায়। দেখুন প্রেমেন্দ্র মিত্র নিজে কি বলছেন, ঘনাদা আষাঢ়ে গল্প বলেন ঠিকই, কিন্তু তার প্রত্যেকটা গল্পের পেছনে থাকে একেবারে নিরেট বিজ্ঞান। আর এখানেই তো আসল মজাটা। পুরো নাম ঘনশ্যাম দাস, কিন্তু আমরা সবাই চিনি ঘনাদা বলে। ঠিকানা কলকাতার ৭২ নম্বর বনমালী নস্কর লেনের একটা সাধারণ মেসবাড়ি। কিন্তু সেই মেসের ঘরে বসেই তিনি তার বন্ধুদের নিয়ে পাড়ি দিতেন সারা বিশ্বে, কখনো আমাজনের গহীন জঙ্গলে, তো কখনো আন্টার্কটিকার বরফে। আর সবচেয়ে অবাক করা ব্যাপার কি জানেন? তার বলা ওই অবিশ্বাস্য সব গল্পে প্রতিটি বৈজ্ঞানিক আর ভৌগোলিক তথ্য ছিল ১০০% ঘাঁটি। এই কিংবদন্তি পথ চলা শুরু হয়েছিল ১৯৪৫ সালের মশা গল্প দিয়ে। এই স্লাইডটা দেখলে প্রেমেন্দ্র মিত্রের জিনিয়াসটা এক ঝলকে বোঝা যায়। একদিকে দেখুন ঘনাদা, সায়েন্স ফিকশন, যার ভিত্তি হল বৈজ্ঞানিক যুক্তি আর প্রেক্ষাপট হল গোটা বিশ্ব। আর ঠিক তার উল্টো দিকে পরাশর বর্মা, কল্পবিজ্ঞানের বদলে নিখাত গোয়েন্দা গল্প, বিশ্ব অভিযানের বদলে কলকাতার অলিগলির রহস্য, আর বিজ্ঞানের বদলে যা কেউ ভাবতেও পারে না, যাচ্ছে তাই সব কবিতা। তাহলে কে এই পরাশর বর্মা? পেশায় গোয়েন্দা, কিন্তু তার আসল প্যাশন হল কবিতা লেখা। আর কি আশ্চর্য, নিজের লেখা সেই জঘন্য কবিতা আওড়াতেই তিনি এমন সব জটিল রহস্যের জট ছাড়িয়ে দেন যা বাঘা বাঘা পুলিশ অফিসারদেরও মাথা ঘুরিয়ে দেয়। বাইরে থেকে দেখতে খামখেয়ালি, একটু মেজাজি, কিন্তু ওই অদ্ভুত খোলসের আড়ালেই লুকিয়ে থাকে এক ক্ষুরধার মস্তিষ্ক। ঘনাদারও আগে ১৯৩২ সালেই তার আবির্ভাব ঘটেছিল। পরাশর বর্মা নিঃসন্দেহে এক অনবদ্য সৃষ্টি, কিন্তু প্রেমেন্দ্র মিত্রকে যে বাংলা কল্পবিজ্ঞানের অন্যতম ফাদার ফিগার বলা হয় তার কারণটা মূলত ঘনাদা। আর কেন বলা হয় সেটা বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে ঘনাদার সেই প্রথম গল্পে। এমন একটা গল্প যা শুনলে বোঝা যায় মানুষটা তার সময়ের থেকে ঠিক কতটা এগিয়ে ভাবতেন। গল্পটার নাম মশা, লেখা হয়েছিল ১৯৪৫ সালে। কিন্তু টপিকটা শুনুন একবার। এক জাপানি সায়েন্টিস্ট যিনি বায়োলজিক্যাল ওয়্যারফেয়ারের জন্য জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার্ড মশা তৈরি করছেন। ভাবা যায়, যে সময় জেনেটিক ইঞ্জিনিয়ারিং শব্দটাই প্রায় কেউ শোনেনি, সেই সময় দাঁড়িয়ে একজন বাঙালি লেখক বায়োওয়েপন নিয়ে একটা আস্ত গল্প লিখে ফেলছেন। এটা শুধু কল্পনা ছিল না, ছিল ভবিষ্যতের একটা পরিষ্কার ছবি দেখা। এই টাইমলাইনটা দেখলে তো মাথা ঘুরে যাবে। দেখুন কি হচ্ছে। গল্পের কাল্পনিক ঘটনাটা ঘটছে ৫ই আগস্ট ১৯৩৯। এর ঠিক কয়েক সপ্তাহ পরেই কিন্তু বাস্তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হচ্ছে। আর গল্পটা যখন ১৯৪৫-এ প্রকাশিত হচ্ছে, তার পরেই বিশ্বজুড়ে বায়োলজিক্যাল ওয়েপন নিয়ে তোলপাড় শুরু হয়। তিনি শুধু গল্প লেখেননি, তিনি যেন ইতিহাসকে আগেই পড়ে ফেলেছিলেন। কিন্তু ভাববেন না যে প্রেমেন্দ্র মিত্রের জগৎ শুধু ঘনাদা আর পরাশরকে নিয়েই। না, একদমই না। তার প্রতিভার আলো ছড়িয়ে পড়েছিল আরও অনেক দিকে। তিনি ছিলেন একজন সত্যিকারের অলরাউন্ডার। একদিকে দেখুন প্রথমার মতো কবিতার বই লিখে বাংলা কবিতায় নতুন একটা ঢেউ আনছেন।
আবার অন্যদিকে তারই লেখা গল্প নিয়ে সিনেমা বানাচ্ছেন কারা? সত্যজিৎ রায়, মৃণাল সেনের মতো লেজেন্ডরা। শুধু তাই নয়, সিনেমার চিত্রনাট্য লিখে জিতে নিচ্ছেন জাতীয় পুরস্কার, আবার আকাশবাণীতে প্রযোজক হিসেবেও কাজ করছেন। এক কথায় তিনি ছিলেন এক বহুমাত্রিক সাংস্কৃতিক ব্যক্তিত্ব। তাহলে এত কিছুর পর প্রেমেন্দ্র মিত্রের আসল লিগেসিটা কি? বাংলা সংস্কৃতিতে তিনি ঠিক কি রেখে গেলেন আমাদের জন্য? সোজা কথায় বলতে গেলে প্রেমেন্দ্র মিত্র শুধু একজন লেখক ছিলেন না, তিনি ছিলেন একজন আর্কিটেক্ট, যিনি ভারতীয় কল্পবিজ্ঞানের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। তিনি ছিলেন কল্লোল যুগের সেই বিদ্রোহী কণ্ঠস্বর, যা একটা গোটা প্রজন্মকে পথ দেখিয়েছিল। আর আমাদের জন্য রেখে গেছেন ঘনাদা আর পরাশর বর্মার মতো দুটি চরিত্র, যারা আজও আমাদের কাছে সমানভাবে জীবন্ত। তার কাজ তাই শুধু বইয়ের পাতায় নয়, আমাদের সংস্কৃতি আর পাঠ্যসূচিতেও চিরস্থায়ী হয়ে আছে। শেষ করার আগে শুধু একটা প্রশ্ন রেখে যাই। আচ্ছা, ভাবুন তো, একটা গোটা সংস্কৃতিকে যে গল্পগুলো বছরের পর বছর ধরে বাঁচিয়ে রাখে, সেগুলোর মধ্যে কতগুলো গল্প, কতগুলো জগৎ শুরু হয় শুধুমাত্র একজন মানুষের মাথা থেকে। প্রেমেন্দ্র মিত্র আমাদের সেই একক স্রষ্টার অসীম ক্ষমতার কথাই বারবার মনে করিয়ে দেন। চলুন আজ কথা বলি এমন একজনকে নিয়ে, যিনি শুধু লেখক নন, নিজেই একটা যুগ। ভাবা যায়, যখন এসব কেউ ভাবতও না, তখন একজন লেখক এটা কল্পনা করে ফেলেছিলেন। এই চরিত্রটাই হল ঘনাদা। প্রথম আবির্ভাব হয় ১৯৪৫ সালের মশা গল্পে। স্রষ্টা প্রেমেন্দ্র মিত্রের কথায়, ঘনাদার গল্পগুলো যতই অবিশ্বাস্য হোক, তার ভিত্তি কিন্তু ছিল বিজ্ঞান। হ্যাঁ, এই অসাধারণ কল্পবিজ্ঞানের স্রষ্টা আর কেউ নন, স্বয়ং প্রেমেন্দ্র মিত্র। কিন্তু ওনার প্রতিভা শুধু কল্পবিজ্ঞানেই থেমে থাকেননি। উনি সৃষ্টি করেছেন পরাশর বর্মার মতো কবি গোয়েন্দাও। তাহলে কল্পবিজ্ঞান থেকে গোয়েন্দা গল্প, এই প্রতিভার উৎসটা ঠিক কোথায় ছিল? আসলে প্রেমেন্দ্র মিত্র ছিলেন কল্লোল যুগ নামের এক সাহিত্যিক বিদ্রোহের অন্যতম কাণ্ডারি। সেই সময়টা ছিল তরুণ আর প্রগতিশীল লেখকদের সাথে পুরনো ধারার একটা সরাসরি সংঘাতের। তাদের লক্ষ্য ছিল একটাই, বাংলা সাহিত্যকে পুরনো রীতি থেকে বের করে আনা। কিন্তু ওনার প্রতিভা কি শুধু লেখাতেই সীমাবদ্ধ ছিল? একদমই না, তিনি ছিলেন আরও অনেক কিছু। তার ছোট গল্পগুলো এতটাই শক্তিশালী ছিল যে সত্যজিৎ রায়, মৃণাল সেনের মতো পরিচালকদেরও নজর কেড়েছিল। আর তার ফলে ওনার গল্পগুলো সিনেমার পর্দাতেও জীবন্ত হয়ে ওঠে। শুধু তাই নয়, ১৯৫৯ সালে তার নিজের পরিচালনায় সাগর সঙ্গমে সিনেমাটি জাতীয় পুরস্কারও পায়। বোঝা যায় তার প্রতিভা শুধু কলমে নয়, ক্যামেরাতেও সমানভাবে সফল ছিল। তার মানে ওনার কাজটা শুধু বিনোদনের জন্য ছিল না, ছিল মানব মনের এক গভীর অন্বেষণ। সত্যি বলতে তিনি ছিলেন একাধারে পথপ্রদর্শক, আধুনিকতাবাদী এবং অবশ্যই অবিস্মরণীয় চরিত্রের সৃষ্টা। এই কথাটা প্রেমেন্দ্র মিত্রের কাজের জন্য, বিশেষ করে ঘনাদার গল্পগুলোর জন্য একদম সত্যি। প্রেমেন্দ্র মিত্রের কাজই এর সবচেয়ে বড় প্রমাণ যে একজন মানুষের কল্পনাও পুরো সাহিত্যকে বদলে দিতে পারে। প্রেমেন্দ্র মিত্রের তেলেনাপোতা আবিষ্কার কিন্তু শুধু একটা গল্প না, এটা আসলে একটা জার্নির গল্প। এমন এক অদ্ভুত মায়াবী জগতের দিকে যাত্রা, যেটা হয়তো বাস্তবে নেই, শুধুই একটা আবছা স্বপ্নের মতো এসে আবার মিলিয়ে যায়। চলুন আজ সেই ঘোর লাগানো পথের পথিক হওয়া যাক। দেখুন, গল্পটা কিন্তু কোনো নির্দিষ্ট চরিত্র বা হিরোকে দিয়ে শুরু হচ্ছে না, শুরু হচ্ছে সরাসরি আমাদের দিকে ছুড়ে দেওয়া একটা আমন্ত্রণ দিয়ে। ব্যাপারটা অনেকটা এরকম যেন লেখক আমাদের বলছেন, এই যে রোজকার জীবনের ভিড়, ক্লান্তি, একঘেয়েমি, এসব থেকে 2 দিনের জন্য ছুটি নাও, আর আমার সাথে চলো এক কল্পনার জগতে ডুব দিতে। এমন এক জায়গা যেখানে বাস্তব আর স্বপ্নের বর্ডার লাইনটা একদম ঝাপসা। হ্যাঁ, এই গল্পটা আসলে পালিয়ে যাওয়ার, শহরের চিৎকার, ব্যস্ততা সবকিছু ছেড়ে এমন এক পৌরাণিক জায়গার খোঁজে বেরিয়ে পড়া, যেখানে পুকুরের সবচেয়ে বোকা মাছগুলোও নাকি শুধু আপনার জন্যেই অপেক্ষা করে আছে। ভাবুন তো, কর্মব্যস্ত জীবনের মাঝে হুট করে পাওয়া 2 দিনের ছুটি কাটানোর এর চেয়ে অদ্ভুত আর মায়াবী উপায় আর কীই বা হতে পারে? তেলেনাপোতায় পৌঁছানোর রাস্তাটা কিন্তু কোনো আরামের সফর নয়, এটা যেন আধুনিক সভ্যতাকে পেছনে ফেলার এক কঠিন সাধনা। ওই যে বাসের দম বন্ধ করা ভিড়, ধুলো আর গরমের ক্লান্তি, প্রত্যেকটা ধাপ আপনাকে একটু একটু করে আপনার চেনা জগৎ থেকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে, আপনাকে তৈরি করছে এক অন্যরকম অভিজ্ঞতার জন্য। এই যে এত কষ্টকর একটা জার্নি, তার শেষে কিন্তু কোনো ফুলের মালা বা ওয়েলকাম ড্রিঙ্কস নেই, আছে শুধু এক ভুলে যাওয়া ধ্বংসস্তূপ। এমন একটা জায়গা যেখানে সময় যেন থেমে গেছে আর বর্তমানের কোনো চিহ্নই নেই। আপনি আসলে পা রাখছেন একটা জীবন্ত স্মৃতির ভেতরে। সত্যি কথা বলতে কি, তেলেনাপোতা কোনো ম্যাপের উপর একটা জায়গা না,
এটা আসলে একটা ফিলিংস, একটা মানসিক অবস্থা, এক মন খারাপ করা ধ্বংসস্তূপ, যা বাস্তব কোনো গ্রামের চেয়ে অনেক বেশি ভৌতিক লাগে। এর অস্তিত্বটা ঠিক যেন ভোরের কুয়াশার মতো, ক্ষণিকের জন্য দেখা দেয়, তারপরই উধাও হয়ে যায়। এই গল্পের আসল হিরো কিন্তু এর পরিবেশটাই। ওই ভাঙা দেওয়াল, অন্ধকার বারান্দায় বাদুরের টানা ঝাপটানোর শব্দ, আর চারিদিকে একটা জমাট বাঁধা নিস্তব্ধতা। এই ধ্বংসস্তূপ নিজেই যেন একটা জীবন্ত চরিত্র। সে তার অতীতের সব ভৌতিক স্মৃতি নিয়ে একা বেঁচে আছে। এখানকার একাকিত্বটা যেমন ভয়ঙ্কর, তেমনই কিন্তু অদ্ভুত সুন্দর। কিন্তু এই ধ্বংসস্তূপের ভেতরে আসল আবিষ্কারটা কোনো জায়গা না। আসল আবিষ্কার হল এর মধ্যে আটকে থাকা মানুষগুলো, যারা এক চিলতে আশাকে সম্বল করে বেঁচে আছে। এই বিশাল ভাঙা প্রাসাদের গভীরে বাস করে দুটো মানুষ, যামিনী আর তার অন্ধ পিসিমা। তাদের জীবনটা আটকে আছে বহু বছর আগের একটা মিথ্যে প্রতিশ্রুতির জালে। একজন কথা দিয়েছিল যামিনীকে বিয়ে করতে ফিরে আসবে, কিন্তু সে আর কোনোদিনও আসেনি। সেই ফিকে হয়ে আসা স্মৃতিটাকেই আঁকড়ে ধরে তাদের এই অনন্ত অপেক্ষা। আর আমাদের গল্পের যে কথক, মানে এই যে আগন্তুক, সে একদম ঘটনাচক্রে এসে পড়ে, আর না বুঝেই সে প্রতীক্ষিত মানুষটার রোল প্লে করতে শুরু করে। সে নিজে কিছু বোঝার আগেই যামিনীর মরিয়া আসার নতুন কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। দুজনের জগৎটা কতটা আলাদা একবার ভাবুন তো। একদিকে অনন্ত অপেক্ষা, আর অন্যদিকে শহরে জীবন থেকে পাওয়া ক্ষণিকের ছুটি। আগন্তুকের কাছে এই কথাটা হয়তো তেমন কিছুই ছিল না, হয়তো সেই অদ্ভুত পরাবাস্তব পরিস্থিতিতে বলে ফেলা একটা সান্ত্বনা বাক্য। কিন্তু যামিনী আর তার পিসিমার কাছে সেই একটা কথাই হয়ে ওঠে তাদের বেঁচে থাকার একমাত্র অবলম্বন। ওটা আর কোনো সাধারণ কথা থাকে না, ওটাই হয়ে যায় তাদের গোটা পৃথিবী। কিন্তু শহরে ফেরা মানেই তো বাস্তবে ফেরা, আর বাস্তবতার একটা বাজে অভ্যেস আছে, সে স্বপ্নকে খুব সহজে মুছে ফেলে। মাত্র দুদিনের জন্য গিয়েছিল সে, তেরেনাপোতা ছেড়ে চলেও আসে, কিন্তু সাথে করে নিয়ে আসে ম্যালেরিয়ার জ্বর। এই জ্বরটাই যেন সেই অদ্ভুত সফরের একমাত্র বাস্তব সুভেনিয়ার। দেখুন, এই ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ। অসুস্থতা এখানে একটা নিষ্ঠুর ফিল্টারের মতো কাজ করে। জ্বরের ঘোরে তেলেনাপোতার সেই আবেগঘন তীব্র স্মৃতিগুলো আস্তে আস্তে ঝাপসা হতে থাকে, যতক্ষণ না পুরো ব্যাপারটা একটা দুঃস্বপ্নের মতো মনে হতে শুরু করে। আর এটাই বোধহয় গল্পের সবচেয়ে বড় ট্র্যাজেডি। প্রতিশ্রুতিটা কিন্তু ইচ্ছে করে ভাঙা হয় না। শহরের ব্যস্ততা, ডেডলাইন, জীবনের চাপে ওটা যেন হাওয়ায় মিলিয়ে যায়। কারণ তেলেনাপোতার মতো স্বপ্নীল জগতের মায়াবী প্রতিশ্রুতিগুলো রোজকার কঠিন বাস্তবতার সামনে খড়কুটোর মতোই ঠুনকো। শেষ পর্যন্ত গল্পটা আমাদের এই প্রশ্নটার সামনেই দাঁড় করিয়ে দেয়, তেলেনাপোতা কি সত্যিই ছিল, নাকি পুরোটাই ছিল জ্বরের ঘোরে দেখা একটা স্বপ্ন? হয়তো কিছু সুন্দর মন খারাপ করা আবিষ্কার এরকমই হয়, এক মুহূর্তের জন্য জীবনে আসে, আলো দেখায়, তারপর আবার চিরতরে হারিয়ে যায়। আর সেই ক্ষণিকের অস্তিত্বটাই হয়তো তার একমাত্র সত্যি, তাই না? আচ্ছা, এমন কোনো জায়গার কথা কি কখনো ভাবা যায়, যেটা কোনো মানচিত্রে নেই, কিন্তু আমাদের সবার স্মৃতিতে কোথাও না কোথাও লুকিয়ে আছে? প্রেমেন্দ্র মিত্রের সেই অসাধারণ গল্প তেলেনাপোতা আবিষ্কারে আমরা ঠিক এমনই এক জগতে ডুব দিতে চলেছি। চলুন এই বিশ্লেষণের মধ্যে দিয়ে সে রহস্যময় জায়গার অলিগলিতে একটু ঘুরে আসে। কারণ তেলেনাপোতা শুধু একটা গল্প নয়, এটা আসলে আমাদের সবার মনের ভেতরকার একটা আয়না, যেখানে আমরা মাঝে মাঝে নিজেদের হারিয়ে যাওয়া কথা, ভুলে যাওয়ার স্বপ্নগুলোকে খুঁজে ফিরি। গল্পের শুরুটাই দেখুন কি অদ্ভুত। প্রথম লাইনটাই যেন বলে দেয় যে তেলেনাপোতা যাওয়াটা কোনো প্ল্যান করে হয় না, এটা হঠাৎ করে ঘটে যাওয়া একটা আবিষ্কারের মতো। আপনি একে খুঁজে পাবেন না, বরং তেলেনাপোতাই আপনাকে খুঁজে নেবে। কখন বলুন তো? ঠিক তখনই, যখন শহরের এই একঘেয়ে যান্ত্রিক জীবনটা আর সহ্য হয় না, আর মনটা একটু মুক্তির জন্যে ছটপট করে ওঠে। তো এই যে বলা হচ্ছে তেলেনাপোতার ডাক, ঠিক কি এটা? কিসের টানে চেনা পৃথিবী, চেনা রুটিন সব পিছনে ফেলে রেখে একটা প্রায় ভুলে যাওয়া স্বপ্নের মতো জগতের দিকে মন ছুটে যায়? চলুন এই যাত্রার প্রথম ধাপটা একটু কাছ থেকে দেখা যাক। আসলে পুরো ব্যাপারটা হলো এক ধরনের মানসিক মুক্তি, তাই না? এই যে অনুভূতিটা, এটা লেখকের সময় যতটা সত্যি ছিল, আজকের এই দৌড়ঝাঁপে জীবনে হয়তো আরও বেশি করে সত্যি। যখন রোজকার রুটিনের চাপে আমরা ক্লান্ত হয়ে পড়ি, ঠিক তখনই মনের গভীরে কোথাও একটা তেলেনাপোতার জন্ম হয়, মানে ক্লান্তি থেকে পালানোর একটা কাল্পনিক ঠিকানা। বেশ, এবার তাহলে চলুন সেই অদ্ভুত ঘোর লাগানো যাত্রার পথটা ধরে হাঁটা যাক, যে রাস্তাটা আমাদের চেনা বাস্তব জগৎ আর তেলেনাপোতার মায়াবী জগতের মধ্যে একটা অদৃশ্য দেওয়াল তুলে দেয়।
এটা কিন্তু শুধু এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া নয়, এটা আসলে সময় আর বাস্তবতাকে পিছনে ফেলে আসার একটা প্রক্রিয়া। এই যাত্রা 3টে পর্যায়, আর প্রত্যেকটাই কেমন যেন ঘড়ির মধ্যে দিয়ে নিয়ে যায়। প্রথমে ওই ভিড়ে ঠাসা বাসটা আপনাকে চেনা জগৎ থেকে এক ঝটকায় আলাদা করে দেয়। তারপর আসে এক লম্বা, অর্থহীন অপেক্ষা, যা আপনার সময়ের হিসেবটাকেই গুলিয়ে দেয়। আর সবশেষে ওই নিকষ কালো অন্ধকারের মধ্যে দিয়ে গরুর গাড়ির যাত্রা, ওটা আপনাকে পৌঁছে দেয় পুরোপুরি এক অন্য জগতে। আর এই যাত্রার সবচেয়ে অদ্ভুত ব্যাপারটা কি জানেন? এর নিস্তব্ধতা। চারিদিকে জমাট বাঁধা অন্ধকার, তার মধ্যে শুধু ঝিঝি পোকার একটানা ডাক, সব মিলিয়ে একটা অপার্থিব পরিবেশ। আপনার মনে হবে যেন সময়টাই থেমে গেছে, আর আপনি হঠাৎ করে এমন এক পৃথিবীতে এসে পড়েছেন যার অস্তিত্ব আর কেউ জানে না। ওই অদ্ভুত যাত্রার শেষে যেখানে পৌঁছানো যায়, সেটা কিন্তু শুধু ইটকাঠ পাথরের ধ্বংসস্তূপ নয়, তার চেয়েও অনেক বেশি কিছু। ওটা আসলে সময়ের ধ্বংসস্তূপ। হ্যাঁ, তেলে না পোতা এমনই এক জায়গা যেখানে সময় নিজেই যেন থমকে গিয়ে ধীরে ধীরে ক্ষয়ে যাচ্ছে। গল্পের এই উপমাটা একবার ভাবুন তো, কী অসাধারণ! একটা ভাঙা বাড়িকে মনে হচ্ছে যেন কোনো বিশাল ডাইনোসরের কঙ্কাল। এই একটা লাইনে তেলেনা পোতার পুরো পরিবেশটাকে চোখের সামনে জীবন্ত করে তোলে। বাড়িটা শুধু একটা থাকার জায়গা নয়, ওটা যেন অতীতের এক ভৌতিক সাক্ষী, যো তার শেষ নিঃশ্বাসটুকু ধরে রেখেছে। আর এই প্রায় ভৌতিক জগতে কারা থাকে? থাকে আপনার 2 বন্ধু, যারা আপনাকে এখানে এনেছে। আছেন এক বৃদ্ধা, যাকে দেখলে মনে হয় তিনি নিজেই অতীতের এক চলমান স্মৃতি। আর আছে যামিনী, যার জীবনটা একটা অনন্ত অপেক্ষায় থমকে গেছে। আর এদের সবাইকে ঘিরে রেখেছে সেই জীবন্ত গা ছমছমে নিস্তব্ধতা। এই সব ধ্বংস আর বিষাদের ঠিক মাঝখানে একটা খুব ছোট্ট কিন্তু খুব করুণ সম্পর্কের জন্ম হয়। আর এটাই হলো গল্পের সে আবেগঘন মুহূর্ত, যা তেলেনা পোতার আসল রহস্যটা আমাদের সামনে তুলে ধরে। যামিনী চরিত্রটা ভীষণ শান্ত, ভীষণ বিষণ্ণ। তার উপস্থিতিটাই যেন একটা চাপা দীর্ঘশ্বাসের মতো। তাকে দেখলে মনে হয় সে কোনো সাধারণ মানুষ নয়, সে যেন অপেক্ষারই এক মানব রূপ। আর এখানেই যামিনীর জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি। তার পুরো অস্তিত্ব, পুরো জীবনটাই একটা প্রতিশ্রুতির ওপর ভর করে দাঁড়িয়ে আছে। এমন একটা প্রতিশ্রুতি যা হয়তো কোনো দিনও সত্যি হবে না। এই মিথ্যে আশাটাই কিন্তু তাকে এই ক্ষয়ে যাওয়া পৃথিবীতে কোনো মতে টিকিয়ে রেখেছে। এই প্রশ্নটা যামিনী কিন্তু মুখে বলে না, কিন্তু তার প্রত্যেকটা চাহনিতে, তার চুপ করে থাকায় এই প্রশ্নটাই যেন বাতাসে ভেসে বেড়ায়। এটা শুধু একটা প্রশ্ন নয়, এটা তার বেঁচে থাকার শেষ সম্বল, তার মরিয়া হয়ে আঁকড়ে ধরা এক টুকরো আশা। তেলেনা পোতার সেই স্বপ্নীল পরিবেশে, সেই মায়ার ঘোরে গল্পের নায়কও যেন নিজেকে হারিয়ে ফেলে। যামিনীর ওই করুণ আরতি তার মনেও ছাপ ফেলে যায়, আর সে নিজের অজান্তেই একটা কথা দিয়ে ফেলে, শুধু যামিনীকে নয়, হয়তো নিজেকেও। কিন্তু সব স্বপ্নেরই তো একটা শেষ থাকে, তাই না? চলুন এবার দেখি, যখন এই যাত্রাটা উল্টো দিকে শুরু হয় আর কঠোর বাস্তব জীবনে ফেরা হয়, তখন কি ঘটে। শহরে ফেরার সঙ্গে সঙ্গেই তেলেনা পোতার জাদুটা একটু একটু করে কাটতে শুরু করে। রোজকার জীবনের চাপ, কাজের ব্যস্ততা, আর তার উপর শারীরিক অসুস্থতা, সবকিছু মিলেমিশে সেই তীব্র অনুভূতিটা ধীরে ধীরে মিলিয়ে যেতে থাকে। যেটা কিছুদিন আগেও জীবন্ত বাস্তব ছিল, এখন সেটা একটা আবছা, ভুলে যাওয়া স্বপ্নের মতো মনে হয়। আর এখানেই গল্পটা যেন আমাদের সবার গল্প হয়ে ওঠে। গল্পের নায়ক, সেও অজান্তে আরেকটা নিরঞ্জন হয়ে যায়। কথা রাখার ইচ্ছেটা হয়তো ছিল, কিন্তু সেই প্রতিশ্রুতিটা কোনো রাগ বা বিদ্বেষ থেকে ভাঙা হয় না, ভাঙে নিছক অবহেলায়, রোজকার জীবনের চাপে। আর এটাই হয়তো সবচেয়ে বড় সত্যি, যে খুব বড় বড় প্রতিশ্রুতিও অনেক সময় জীবনের সাধারণ ব্যস্ততার কাছে অসহায়ভাবে হেরে যায়। শেষ পর্যন্তই এই প্রশ্নটাই আমাদের সঙ্গে থেকে যায়। আর এখানেই এই গল্পটা সময়ের গণ্ডি পেরিয়ে যায়। তেলেনা পোতা আসলে কোনো ম্যাপের ঠিকানা নয়, এটা আমাদের সবার মনের একটা অবস্থা। এটা হলো সেই সব না রাখা প্রতিশ্রুতি, সেই সব ভুলে যাওয়া স্মৃতির আস্তানা, যা আমাদের কঠিন বাস্তবতার আড়ালে লুকিয়ে থাকে। আর তাই হয়তো আজও, এত বছর পরেও, আমরা সবাই নিজের জীবনের কোনো না কোনো মোড়ে নিজেদের ব্যক্তিগত তেলেনা পোতাকে আবিষ্কার করি।